আজকে দ্রব্যতার আরেকটি বেসিক ম্যাথ নিয়ে আমরা আসছি। এই ম্যাথটা হয়তো এত বেশি চোখে পড়ে না, কিন্তু স্টিল এটা অনেক ইম্পর্ট্যান্ট। দেখো, একটি 1 লিটার দ্রবণে 0.1 মোল সিলভার আয়ন এবং 0.1 মোল মার্কারি আয়ন ধারণ করে। দেখাও যে কোনটি আগে অধঃক্ষিপ্ত হবে এবং ন্যূনতম আয়োডিন আয়নের ঘনমাত্রা কত হলে অপর আয়নটি অধঃক্ষেপ শুরু হবে। তো এখানে প্রশ্ন, আমরা এর আগের ক্লাসে কি পড়ছিলাম যে কেআইপি যদি কেএসপি থেকে বেশি হয় তাহলে অধঃক্ষেপ পড়বে, এটাই ছিল কনসেপ্টটা। তো দেখো, এখানে বলছে একটা 1 লিটার দ্রবণ আছে এবং দ্রবণে দুইটা আয়ন আছে, একটা হচ্ছে 0.1 মোল এবং দুইটাই 0.1 মোল। এখন তোমাকে বলছে কোনটা আগে অধঃক্ষেপিত হবে। এখন দেখো, আমরা অধঃক্ষেপের ম্যাথগুলোতে করতাম, আগে কি দেয়া থাকতো, আয়তন দেয়া থাকতো, তারপর ঘনমাত্রা দেয়া থাকতো, তারপরে দুইটা ক্যালকুলেশন করে কেএসপি কেআইপির মান রিলেটেড করে বা কম্পেয়ার করে আমরা বের করতাম। এখন এটা কিন্তু একটু ডিফারেন্ট। তো দেখো এটা কিভাবে সলভ করব। প্রথমে দেখো, সিলভার আয়োডাইড, এটা তখন সিলভার আয়োডাইড হয়ে যাবে না, যেহেতু আয়োডিন আয়নের ঘনমাত্রা কত, আয়োডিন আয়নের ঘনমাত্রাটা চাইছে, তাহলে এটা বিয়োজিত হবে কিভাবে, সিলভার আয়ন প্লাস আয়োডিন। এখন অধঃক্ষেপের জন্য এটার প্রয়োজন কত, অধঃক্ষেপণের জন্য, আচ্ছা এটা যদি, আচ্ছা প্রয়োজন এটা লিখি। এইদিকে দেখো এখন এইটার কেএসপি কত হবে, কেএসপি অফ সিলভার আয়োডাইড তখন হচ্ছে আয়োডিন আয়নের ঘনমাত্রা, আচ্ছা এটা এখানে ইন্টু সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু আয়োডিন আয়নের ঘনমাত্রা। এখন দেখো, অধঃক্ষেপের জন্য প্রয়োজন, তাহলে এই যে আয়োডিন আয়নের ঘনমাত্রা যেহেতু বলছে, তাহলে আয়োডিন আয়নের ঘনমাত্রা কত হবে যদি অধঃক্ষিপ্ত হইতে হয়, তাহলে এই যে কেএসপিটা এই যে এইটা নিচে চলে আসলো, সিলভার আয়নটা নিচে। তাহলে এখন আমরা মানটা বসাই দিই। দেখো এখানে কেএসপি অফ সিলভার আয়োডাইড দেয়া আছে, এই যে এই মানটা আমরা এখানে বসাইতে পারবো, কেএসপি অফ এটা সিলভার আয়োডাইড। তাহলে মান বসাই দিই, এটার মান হচ্ছে 8.5 10 ইনভার্স 70। আর সিলভার আয়নের মানটা কত, 0.1 মোল বলছে, তাহলে বসাই দিই 0.1। তাহলে এটা ক্যালকুলেট করলে মেবি আসে 8.5 10 ইনভার্স 16 মোল পার লিটার। তোমরা এটা ক্যালকুলেশন করে নেবা। এবার দেখো সেম ভাবে মার্কারির ক্ষেত্রে দেখো, এটা বিয়োজিত হবে একটু প্লাস প্লাস আয়োডিন, তাহলে কেএসপি অফ সিলভার আয়োডাইড কত হবে, দেখো আয়োডাইড, তাহলে এই যে এইটার ঘনমাত্রা আর এই যে সহগটা তখন পাওয়ার হয়ে যাবে, আয়োডিন মাইনাস স্কয়ার। এখন দেখো, এখন সেম ভাবে এখন যেহেতু আয়োডিনের সাথে কম্পেয়ার করতে বলছে, তাহলে এক্ষেত্রে আয়োডিনের মাত্রা একবারেই লিখে দিই। আয়োডিনের কি হবে, রুট ওভার এই যে এইটা এখানে আসলে উপরে থাকতেছে কেএসপি অফ EgI2 বাই মার্কারি আয়নের ঘনমাত্রা। এটার মানটা বসাই দিই, এটার মান কত দেয়া আছে 2.5। তো দেখো রুট ওভার 2.5 টু 10 ইনভার্স 26, আর এইটা তো 0.1। তো এটার ক্যালকুলেশন তোমরা করে দেখবা, মেবি এটা আসবে 5 ইন্টু 10 ইনভার্স 13 মোল পার লিটার। এখন একটা বিষয় দেখো তো, যে সিলভার আয়োডাইডের যে অধঃক্ষেপণের জন্য, সিলভার আয়োডাইডের অধঃক্ষেপণের জন্য তোমার আয়োডিনের ঘনমাত্রা এই যে তোমার এই মার্কারি আয়নের থেকে কম হচ্ছে না, যেটা যেটা এখন মনে করো একটা জিনিস, এটা একটা পাত্র, এখানে তোমার EgI2 এটাও আছে, আবার সিলভার আয়োডাইড এটাও আছে। এখন ধরো যে এটার মান দেয়া আছে যে 30 আর এটার মান দেয়া আছে 40। এখন কে, এটার ধরো কেএসপি, এটা এই দুইটাই ধরো কেএসপি। এখন ধরো কেআইপির মানটা যখন 30 আসবে তখন কি,
সবগুলোই সম্পৃক্ত অবস্থায় আছে। যখন 31 আসবে তখন সিলভার আয়োডাইডের কি আগে ঘনমাত্রাটা শেষ হয়ে যাচ্ছে, মানে কি কেআইপির মানটা ক্রস করে যাচ্ছে, তার মানে এর কি পদক্ষেপ পড়তেছে। বাট AgI2 এর তোমার হচ্ছে রিকোয়ারমেন্টস কত 40, তার মানে এখনো 40 হয়নি, তার মানে এইটা ছোট হলে এইটাতে আগে পদক্ষেপ পড়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো এই যে তোমার হচ্ছে সিলভার আয়োডাইড এর হচ্ছে মানটা কম, আয়োডিনের ঘনমাত্রাটা কম, এ কারণে এখানে আগে পদক্ষেপ পড়বে। আর ন্যূনতম বলতে কি বোঝায়, এখানে দেখো তো এখানে যে হিসেবটা করা হয়েছে, এখানে কেএসপির মানটা যেটা হবে এই দুটো গুণফলের সমান, তার মানে সমান হলে কি সেটা সম্পৃক্ত। আর এখন আমরা আয়োডিনের যেটা বের করছি এটা হচ্ছে কি সমান মানটা বের করছি, এই মানটা কি সমান, তার মানে এর থেকে কিঞ্চিত পরিমাণ বেশি হলে পদক্ষেপ পড়বে, এই জন্য বলছেন ন্যূনতম। দুইটার ক্ষেত্রে সেম। আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। দ্রব্যতার আরও একটি ম্যাথ নিয়ে আসছি আমরা। দেখো ম্যাথটা দেখতে মনে হয় যে অনেক জটিল, অনেক ডাটা মিসিং, বাট এই ম্যাথটা তুমি কিন্তু তোমার বেসিক দিয়েই আগাতে পারবা। অর্থাৎ তুমি এত বড় বড় দ্রব্যতার ম্যাথ করে আসছো, এত বড় বড় ক্যালকুলেশন করে আসছো, বাট এই ম্যাথটা দেখলে তোমার মনে হবে যে আমি এই ডাটাটা আমার লাগতো, এই ডাটাটা ইউজ করতে পারতাম, করে করে আমি ম্যাথটা আগাইতাম। বাট দেখো এখানে কিন্তু সিম্পলি একটা ম্যাথ দেয়া আছে। তো এই জিনিসগুলো আনকমন পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় দেখবে যে অনেক কিছু ইনভেন্ট করে ওরা, কোশ্চেন অনেক কিছু নতুন দেয়, তো এটা দেওয়ার পসিবিলিটি আমার মতে অনেক বেশি আছে। আসলে আজকে এটা সলভ করি। এখানে বলছে একটি অম্লীয় দ্রবণে সালফার আয়নের ঘনমাত্রা 1.7 tan ইনভার্স 21 মোল পার লিটার, আর এই দ্রবণে 1 লিটার 0.1 মোলার জিঙ্ক সালফাইড এর দ্রবণ যোগ করা হলো। এখন এতে জিঙ্ক সালফাইডের অদক্ষেপ পড়বে কি? এখন দেখো পদক্ষেপের জন্য আমরা কি পড়ছিলাম, ওই যে V1S1 ইকুয়াল V2S2 এই সূত্র দিয়ে আমরা শুরু করতাম। এখন এখানে দেখো তো V2 কত হবে, এখানে বলছে 1.7 ইন্টু tan ইনভার্স 21 মোল পার লিটার, তার মানে এটা 1 লিটারে এত মোল আছে, তার মানে এটা ধরে নিতে পারি এটা 1 লিটার। তাহলে V2 কত হচ্ছে, আবার ওর মধ্যে আবার 1 লিটার যোগ করা হয়েছে জিঙ্ক সালফাইড, তাহলে V2 টোটাল হচ্ছে 1 + 1 = 2। তার মানে আমার যে পাত্রটাতে দুইটা অ্যাড করা হয়েছে, দুইটা যৌগ, দুইটাই কি 2 লিটার, দুটো মিলেই 2 লিটার আছে, মানে আমার মোট দ্রবণের পরিমাণ আর কি 2 লিটার। এখন দেখো তাহলে জিঙ্ক টু, এটার ক্ষেত্রে আগে আসি, জিঙ্ক টু প্লাস, এটা জিঙ্ক টু প্লাসের ক্ষেত্রে ঘনমাত্রা বের করবো আমরা কিভাবে, যদি এটা ধরো যে কি ধরবো, এটা S2 ধরলাম, তাহলে V1S1 বাই V2। এখন দেখো এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রটা আসলো হলো এইভাবে, ধরো দুইটা পাত্র আছে, এই পাত্রে তুমি পটাশিয়াম ক্লোরাইড অ্যাড করলা, না এই পাত্রে তুমি পটাশিয়াম ক্লোরাইড অ্যাড করলা, এরপর কি করলা, এতে এই পাত্রটাতে ঢাললা, এতে আগে থেকে কিছু পরিমাণ পানি ছিল, এখন এখানে কিন্তু মিক্সড, তাহলে এই যে পাত্র 1 পট 1 পট 2 মধ্যে পার্থক্যটা কি, এখানে আয়তন অবশ্যই চেঞ্জ, কারণ দুইটা মিলে একটা আয়তন হচ্ছে, এখানে তোমার আয়তন চেঞ্জ, তার মানে কি দুইটা যৌগ আসতেছে, এখানে সলিবিলিটি অবশ্যই চেঞ্জ হবে। কিন্তু দেখো তো এখানে যখন পটাশিয়াম ক্লোরাইডটা তুমি ইনপুট করলা, তখন কি এখানে তার মোল সংখ্যার কোনো পরিবর্তন হলো? তা কিন্তু মোল সংখ্যার কোনো পরিবর্তন হলো না। তুমি দেখো আমরা এসএসসিতে একটা সূত্র পড়ছিলাম না, এস ইকুয়াল N/V, অর্থাৎ এই যে দ্রাব্যতার একক কি মোল পার লিটার না, ওই ব্যাপারটা, এন তো ওই যে মোল সংখ্যা ছিল, আর আয়তন তো একক লিটার, আসলে ওই ব্যাপারটা এখানে ঘুরে ফিরে আসছে। এখান থেকে তুমি এই যে N1 ধরো বের করলা, যে একটা পাত্রের ক্ষেত্রে বের করলে N1 ইকুয়াল কি V1S1 ধরে নিলাম, আবার আরেকটা পাত্রের ক্ষেত্রে N2 ইকুয়াল কি V2S2 ধরে নিলাম। এখন দেখো তো N1 আর N2 সমান না, কারণ দুইটা পাত্রে তো মোল সংখ্যাটা সমান থাকতেছে, এই জন্য আমরা কি বলতে পারি, V1S1 ইকুয়াল V2S2। আচ্ছা এটা মনে হয় একটু কেটে গেছিল, দেখো তো N1 আর N2 কেন সমান বুঝলাই তো, কারণ আমার পটাশিয়াম ক্লোরাইড বা এখানে যেই মূল্যটা বা যেই যৌগটা আমরা অ্যাড করছি, তো সেটা তো আমরা মোল সংখ্যাটা সমান পাচ্ছি, এই জন্য N1 সমান কি N2, তাহলে এই দুটো সমান হলে কি এই দুটো সমান, এই জন্য লিখছি V1S1 ইকুয়াল V2S2, মানে এই সূত্রটা এখান থেকেই আসছে। তো সেম ভাবে এখন S2 এর মানটা বের করি, V1 কত ছিল, এই যে 1 ইন্টু S1 কত 0.1 বাই কত V2 কত 2, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, এটা আসে 0.05, এককটা হলো মোল পার লিটার।
আবার দেখো আসি এখন সালফার 2 হ্যাঁ, এত আয়নের ঘনমাত্রা। আচ্ছা কথাই লিখি, আয়নের ঘনমাত্রা। তাহলে এইটা কত হবে তোমার? এই যে এর কত দেয়া ছিল, এত কই গেল, হ্যাঁ এত মোল পার লিটার। তাহলে 1.7 ইন্টু 10 ইনভার্স 21 ইন্টু, এই যে এই মানটা পাইলাম কত, 0.05। তাহলে অ্যান্সারটা কত আসে, 8.5 ইন্টু 10 ইনভার্স 22 মোল পার লিটার। তোমরা একটু ক্যালকুলেট করে নিও। এখন দেখো দুইটারই ঘনমাত্রা পেয়ে গেছি। এখন আমরা কি করব, জিঙ্ক সালফাইডের কেএসপি দেয়া আছে, দেখো জিঙ্ক সালফাইডের কেএসপি দেয়া আছে, তাহলে কেআইপিটা বের করবো, দুইটা গুণ করে দিচ্ছি। তাহলে একবারে সরাসরি লিখি, 8.5 ইন্টু 10 ইনভার্স 22 ইন্টু 0.05, এটা করলে আসবে 4.25 ইন্টু 10 ইনভার্স 23 মোল পার লিটার। তাহলে এখন দেখো তো এই কেআইপির মানটা বড় নাকি কেএসপির মানটা বড়? এখানে কেএসপি কতটায় আছে, 10 ইনভার্স 22 আর এটা 10 ইনভার্স 23, তার মানে অবশ্যই এখানে কেএসপিটা বড় হচ্ছে, কেএসপি গ্রেটার দেন কেআইপি। তাহলে কি অদক্ষেপ পড়বে? তাহলে অদক্ষেপ পড়বে না, তার মানে কি অদক্ষেপ পড়তেছে না।